এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে যে রেপের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছেন জামায়াত আমির, মানে আপনি কি বলবেন? এই তো মাত্র শুরু, আরো কত কিছু দেখবেন। আমার কথা হচ্ছে যে মিলল না, ছিল। একটা হচ্ছে আপোষে আপনার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করা। কয়েকদিন আগে জামাতের এক নেতা বলেছিল যে রেপের চেয়ে পরকীয়া কম পাপ, লঘু পাপ। আবার আজকে আপনি খুদ আমিরের কথায় এই কথাটা বললেন যে এটা দুইজনের সম্মতিতে যে সম্পর্কটা হচ্ছে সেটাকে সে রেপ হিসেবে তুলনা করছে। দুইজনের সম্মতিতে যেটা হয় সেটা জেনা হয়, সেটার জন্য ওই ইসলাম দুর্রা মারার জন্য ব্যবস্থা হয়, সেটার জন্য ক্ষমাহীন অপরাধ হয়, এই জিনিসগুলো হয়। আর একজনের সম্মতিবিহীন তাকে জবরদস্তি করলে সেটা রেপ হয়। সেটার জন্য যার উপর জবরদস্তি হয়েছে তার তো এখানে অপরাধ নাই। তাকে যে অবস্থা করেছে, যে ধর্ষক, সে নারী হোক পুরুষ হোক, তার বিচার হয়, তার বিচার হয়। এটাই আমি জানি। এখন আপনার নতুন নতুন আইন তো অনেক কিছুই দেখেছি। উনি তো বলছেন যারা দুজনেই একসাথে ছিলেন, আবার যখন মনোমালিন্য হয় তখন বলে বিয়ের প্রলোভনে মামলা। কমিটমেন্ট ফেলের যে মামলাটা, তখন তো ধর্ষণের কথা বলে, এটা ধর্ষণ যদি বলে সেটা ধর্ষণটা এখানে কার্যকর না। যে আমাকে তাহলে তার তো অসম্মতি ছিল না সেই দিন ছিল তার কমিটমেন্ট একটা ছিল। এটার আগে বিয়েটা কি? বিয়েটা একটা চুক্তি, তাই না? ওইটাও একটা শরিয়াকে আমি যদি শরিয়া বলি, আইন, ধর্মীয় আইন, প্রত্যেক ধর্মতেই কিন্তু বিবাহ আছে। সেটা অন্য ধর্মে কিন্তু বিবাহটা শরিয়া না, কিন্তু বিবাহ আছে। তার মানে কি? এটা একটা চুক্তি। সামগ্রিকভাবে যদি আমি কথা বলি তাহলে এটা একটা চুক্তি। হ্যাঁ, চুক্তি লঙ্ঘন হলে কি কি হয়, ঠিক তেমনই ওইটাও একটা দুইজনের অলিখিত চুক্তি ছিল। লিখিত চুক্তি একটা, অলিখিত চুক্তি একটা। অলিখিত চুক্তি লঙ্ঘন করেছে, সেই লঙ্ঘনের অপরাধে তাকে শাস্তি দিতে হবে। সেই অপরাধের শাস্তির নাম্বার যত থাকে তত পাবে। কিন্তু ধর্ষণ, এক কথায় ধর্ষণ, আরেকজনের অসম্মতিতে শারীরিকভাবে বল প্রয়োগের মাধ্যমে, শারীরিক বল প্রয়োগ, এটা জঘন্যতর অপরাধ। এই অপরাধের কোনো ক্ষমা হতে পারে না। তো দুইটাই অপরাধ, আমির কি বলেছে? দুইটাই অপরাধ। যেটা জোরপূর্বক, এটা দর্শন না, এটা তো বলে নাই। না, উনি বলেছেন দুইজন অসৎ পুরুষ আর অসৎ নারী বিবাহ বহির্ভূতভাবে একত্রিত হয়, তাই মানে এটাও দর্শন, এখানে অসৎ কে বলেছে? এইখানে কিন্তু ধর্ষণটা কিন্তু দুইজন অসৎ থাকে না, একজন অসৎ থাকে, একজন সৎ থাকে। ধর্ষণের ক্ষেত্রে একজন যদি নষ্ট মহিলা বা পুরুষ হয়, তার মনের বিরুদ্ধে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করা বা করতে বাধ্য করা বা করার জন্য প্রাইমারি ভাবে হ্যাসাল্ট করা, এগুলো সবই ওই ধর্ষণের আওতাধীন। এটা আওতামুক্ত না। সম্মতিটা করে এটা ব্যভিচার হয় আর কি, আমাদের আইনে এক্সিস্টিং আইনে। আমি এটাই বললাম, ব্যভিচার হয়। ধন্যবাদ। আপনি ওটার জন্য আলাদা শাস্তি। আজকে জামায়াত আমির বলেছেন, জামায়াত বলেছে সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকার গঠন করবেন। কিন্তু এদিকে তারেক রহমান জামায়াতের সাথে কোন রকম সমঝোতা করতে রাজি হচ্ছে না। এই সিদ্ধান্তটা আসলে কি? আমি আপনাকে বলি, এটা একদম খুবই সহজ সরল, এবং এটা আমি পজিটিভ সিদ্ধান্ত মনে করি তারেক রহমান সাহেবের। এই কারণে যে জামাত, বিএনপি এবং জামাতকে এখন আর আমি ছোট দল বলবো না, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই। হ্যাঁ, জামাত একটা দল যে কিনা সরকারি দলও হতে পারে, বিরোধী দলও হতে পারে। এটা একটা জায়গা। তো বিএনপি যদি সরকারি দল হয়, একটা বিরোধী দল তার থাকতে হবে। বিএনপি যদি বিরোধী দলও হয়, তার একটা সরকারি দল থাকতে হবে। তো সেইখানে জামাত যেহেতু ওয়ান অফ দেম, দুইটার একটা, সেই জায়গায় জামাতের সঙ্গে তো এখানে মিট করলে তাহলে তো ছায়া সরকার বলতে কোনো সরকার থাকে না। তাহলে তো আওয়ামী লীগের যে এটা ছিল থিওরিটা, যে ওইটাই হয়ে গেল। কিন্তু ড্রয়িং রুমের বিরোধী দল, ড্রয়িং রুমের বিরোধী দল তো বিএনপি চায় না, আশা করে না। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন যেই ক্ষমতায় আসুক তারা বেশি দিন স্টেবল করতে পারবে না। হতে পারে, কারণ আপনার নির্বাচনের পূর্ব শর্ত যেটা একটাও ফুলফিল হয় নাই, একটাও। এটার জন্য না জামাতের দোষ, না বিএনপির দোষ, এটার জন্য সরকারের দোষ। আবার সরকার ধরেন যে সাপের চোখ নাই, কান নাই, ছোটে না হাঁটে না, এই টাইপের সরকার কাজে পুরা দোষ দিবেন, সরকার বলবে আমার তো অভিজ্ঞতা নাই, কি করা। এখন যদি আপোষনামার মধ্যে যদি ইলেকশনটা না হয়, তাহলে কি হবে? একটা বড় ডিজাস্টার হবে। আওয়ামী লীগ যেমন বলছে না যে আমি একদিনও শান্তিতে থাকতে দিব না, বিএনপি সময় বলছিল, ঠিক তেমনই যদি শব্দগুলো আবার প্রয়োগ হয়,
যেই হোক যেই করুক যদি প্রয়োগ হয়, এবং তখন দেশের অবস্থা তো এমনিতেই তৈথবচ, তার উপর যদি এই ধরনের কাণ্ড কারখানাগুলো হয়, তবে যে সরকারই আসুক না কেন তার বেশি দিন টিকে থাকতে পারবে না। এটা সেটা জেনেও বাংলাদেশটা সমঝোতা করা উচিত ভঙ্গুর না। রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে। জি। এখনো সময় এবং সুযোগ ছিল যদি সবগুলো দল এক হয়ে যেই আমরা যেভাবেই আসি না কেন আমাদের মধ্যে অনিশ্চয় থাকতে হবে, আমাদের হৃদয়ের মধ্যে এই দেশপ্রেম থাকতে হবে। যদি থাকতো তাইলে হয়তো এটা হতো না। জি। কিন্তু যেহেতু আমাদের মধ্যে দেশপ্রেমের সংখ্যাটা এরকম যে আমার কাছে ক্ষমতা থাকা মানেই দেশপ্রেম, আমার কাছে ক্ষমতা না থাকা মানেই দেশপ্রেম নাই, তা এই জন্য যে কোনো ঘটনা ঘটতেই পারে। জি, ধন্যবাদ। মোহাম্মদ রাসেল, জামায়াত ইশতেহার ঘোষণা করলো, জামায়াত ইশতেহারের যে ছবিগুলো দিয়েছে সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে ভারত বিরোধী জামায়াতের ইশতেহারে বেশ কিছু ভারতীয় ছবি দেওয়া হয়েছে, অভিযোগ করেছেন। জামায়াতের ইশতেহারে ভারতীয় ছবি কেন, বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। দেখেন, আমার কাছে খুব এই বিষয়টা যখন আসে আমি খুব মজা পাই। একটা ছেলে কান্না করছে, তার মা তার বাবা মারা গেছে। সবাই বললো যে কিরে, তুই যখন জীবিত ছিলি তখন তো বাবার জন্য এত আগ্রহ ছিল না বা এত ভালোবাসা ছিল না, এত কান্না করিস কেন? কবে বেটা, আমি কি কান্না করি কি আমার বাবা মারা গেছে এই জন্য? মানে আমি কান্না করি হচ্ছে আজরাইল যে আমার ঘর চিনে গেছে এই জন্য। মানে ব্যাপারটা হচ্ছে জামাতের ইশতেহারটা কেন দেয় মানুষ? পলিসি। আমি কিভাবে চলবো, আমার ইশতেহার নিয়ে তুমি পলিসি ডিবেট করো। আমার ইশতেহার কোন দফাটা বাস্তবায়নযোগ্য, কোনটা বাস্তবায়নযোগ্য না, কোন দফাটা বর্তমানে এক্সিস্টিং বাংলাদেশের জন্য ভালো হবে, কোনটা ভালো হবে না, কোন নীতিটা আমার জন্য এই হয়েছে সেটা নিয়ে কথা বলা উচিত। যখন আমরা জামাতের প্রত্যেকটা নীতিকে মেনে নিয়ে তখন যখন কিছু পাই না, তখনই আবার আমরা ব্যবহার করি ছবিটা কোথা থেকে পেয়েছে। আহা, পৃথিবীটা এখন গ্লোবালাইজেশনের যুগ। পৃথিবীটা এখন গ্লোবালাইজেশনের যুগ। পৃথিবীতে বিভিন্ন জায়গা থেকে, আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে ছবি তোলে, একটা ছবিতে একটা সাইট থাকে, সেই সাইট এগুলো আপলোড হয়, এগুলো কিনতে হয়। আর পৃথিবীর যে কোনো জায়গা, আজকে আমি আপনার এখান থেকে একটা ভালো ছবি তুলবো, আমি সাইটে এটা বিক্রি করে সেখানে আমাকে যদি ওই সাইট থেকে নিতে হয়, আপনি দেখেন পৃথিবীর যে বিশ্ব খবরগুলো আমরা কিভাবে করি, এগুলো আপনারা মিডিয়া আপনারা জানেন, কিনে নিতে হয়। এগুলো কিছু সাইট আছে, সাইট থেকে আপনি নিতে হয়। এখন আপনি যদি বলেন আপনি একটা নিউজ নিলেন, এই যুক্তরাষ্ট্রে একটা নিউজ নিলেন, নিউজের যে ক্যামেরাম্যান ছিল সে ক্যামেরাম্যান তো ইন্ডিয়ান, সে ক্যামেরাম্যান তো পাকিস্তানের, আপনি সেই ক্যামেরাম্যানের ভিডিও আপনি কিভাবে প্রচার করলেন? তাহলে তো আপনি মনে পাকিস্তানি মিডিয়া, এটা বললে কি এটা কি হয়? এই বিশ্ব গ্রামের যুগে এখন আপনি হচ্ছে সাইট থেকে আপনি যখন ছবি, আমরা ভালো ছবিগুলোর জন্য আমরা সাইটে যাই, সাইটে ডিরেক্ট লেখা থাকে না এই সাইটের ছবিটা কোথা থেকে আসছে, সেখানে হচ্ছে কত ডলার নিয়ে হয়, এটা পরবর্তীতে ব্যাখ্যা জামাতে কিন্তু ব্যাখ্যা দিয়েছে। এখন আমরা ইশতেহার নিয়ে কথা বলা উচিত যে জামাত যে 8% যে স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দিয়েছে, সে বরাদ্দটা আসে কোথা থেকে? জামাত যে পার্সোনাল যে ট্যাক্স, সে ট্যাক্স 39% পর্যন্ত, সেখানে 19% নিয়ে আসবে। জামাত যে ভ্যাট 10%, 15% থেকে 10% নিয়ে এসে দ্রব্যমূল্য কমাবে, এই যে টাকা সেখানে পাই 2 লক্ষ কোটি টাকা, সেই 2 লক্ষ কোটি টাকা জামাত কোথা থেকে পাবে সেটা নিয়ে কথা বলা হচ্ছে, সেটা নিয়ে জামাত বলেছে। জামাতের সবচেয়ে মজার বিষয় হচ্ছে জামাত হচ্ছে তার পলিসিতে বলে দিয়েছে যে হোয়াট টু ডু, হাউ টু ডু, হোয়াই টু ডু। আমি যে এই খাতগুলো খরচ করবো, আমি প্রত্যেকটা জেলাতে একটা স্পেশালাইজ হসপিটাল করব, সে হসপিটালের এই যে টাকাটা আমি কোথা থেকে পাবো, সেখানে জামাত বলেছে আমরা গুড গভর্নেন্স করব, আমরা দুর্নীতিটা বন্ধ করে দিব। আপনি জানেন পৃথিবীতে আমাদের দেশে প্রায় 28 লক্ষ কোটি টাকা, 28 লক্ষ কোটি টাকা শুধু মানি লন্ডারিং হয়। সেটা যদি আপনি 50% বন্ধ করতে পারেন, তাহলে ডাবল বাজেটের টাকা, আমাদের বাজেটের 7 লক্ষ কোটি টাকা, আপনি যদি 50% 15 লক্ষ কোটি টাকা যদি আপনি সেভ করতে পারেন, তাহলে আপনি একটা বাজেট, দুইটা বাজেটের টাকা আপনি এখান থেকে পাবেন। জামাত বলে যে শুধুমাত্র কর বৃদ্ধি করে না, কর যে ফাঁকি হয় এবং কর যে অব্যবস্থাপনা হয়, এটা যদি রোধ করতে পারি, তাই 2 লক্ষ কোটি টাকা আমরা এখান থেকে আয় করতে পারবো। আমাদের যে 53টা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান বন্ধ, এই প্রতিষ্ঠানগুলো যদি আমরা চালু করতে পারি, 28,000 কোটি টাকা আমরা এখান থেকে আয় করতে পারবো। জামাত এই জায়গাগুলো দেখিয়ে বলেছে আমরা যে আয়টা, আমরা যে বড় একটা বাজেট দিয়েছি, হসপিটাল করব, আমরা যে ভাতা দিব, আমরা যে করব, তার বিপরীতে টাকাটা কোথায় থেকে আসবে সেটাও জামাত বলে দিয়েছে। এই জন্য কোনো এই জন্য ইশতেহার নিয়ে আর কোনো কথা নাই। কথা হচ্ছে কি, ছবিটা কোথা থেকে পাইছে, কথা হচ্ছে কি ছবিটা কোন সাইড থেকে, এগুলো খুব হাস্যকর। এই ছবিগুলো বাংলাদেশের ছবি হতে পারতো না? আমি তো আপনাকে এটাই বললাম, আপনি যখন আধুনিক ছবিগুলো আপনি সাইট থেকে নিতে হয়, পৃথিবীর সব দেশে যারা করে সাইট, ভালো ভালো সাইটগুলো থেকে ছবিগুলো আপলোড করে। এটা না, আমার ইন্টেনশনটা ইম্পর্টেন্ট এখানে। আমার ইন্টেনশন যদি হয় আমি ভারত থেকে নিয়েছি, তাহলে একরকম, আরেক রকম যদি হয় না আমার ইন্টেনশনটা ঠিক ছিল, আমি জানতাম না এই ছবিটা কোথাকার ছবি, আমি সাইট থেকে আপলোড করছি। কারণ আপনি ডিজাইনগুলো কারা করে, ডিজাইনাররা করে।
এখানে তো জামাতের আপনি তো বুঝবেন না যে জামাতের আমির বসে এখানে ডিজাইন ছবিগুলো কালেক্ট করে করবে, পলিসিগুলো ওনারা দিবে, বা ডিজাইনগুলো কারা করে? ডিজাইনাররা করে। এখন একটা ছবি নিয়ে তর্ক করা আমার মনে হয় এটা এত বড় একটা ইশতেহারকে ছোট করা ছাড়া আর কিছু না। ধন্যবাদ। আমি একটু যেতে চাই রেলওয়ে চৌধুরী মনি। উনারা বলছেন যে জামায়াত ইশতেহারের সাথে সাথে তারা টাকাগুলো কোত্থেকে পাবে, কীভাবে পাবে, তারা এগুলো তুলে ধরার চেষ্টা করেছে। বিএনপি পক্ষ থেকে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও প্রবাসী কার্ডও একটা বলা হচ্ছে। এই ফ্যামিলি কার্ডের টাকা কোত্থেকে আসবে, কিভাবে আসবে, সেটা কি পরিষ্কার করেছেন? 50 লক্ষ দিয়ে শুরু করবে, 50 লক্ষ দিয়ে নারীকে দিয়ে শুরু করলে ফ্যামিলি কার্ডে 2000, 2500, প্রথমবার 1 কোটির কথা বলেছেন। হ্যাঁ 50 লক্ষ, প্রথমে 4 কোটি, এরপরে না না 1 কোটি, এরপরে সর্বশেষ 5 বছর পর্যন্ত 4 কোটি, 50 লক্ষ দিয়ে শুরু। সেইখানে আপনার 5000 কোটি টাকা লাগে। বাংলাদেশের যে সমস্ত জায়গাগুলো, একটা সুই কিনতে 1000 টাকা লাগে, একটা পর্দা কিনতে 1 লক্ষ টাকা লাগে, একটা টেলিভিশন কিনতে 7 লক্ষ টাকা লাগে, একটা হ্যাঁ ওইখানে একটু টাইট করলেই, ওইখানে ট্রান্সপারেন্সি একটু বাড়ালেই কিন্তু এই টাকাগুলো চলে আসবে। অথবা জামাত যেটা বলেছে, তারা শিশুদেরকে তারা কার্ড দিবে। শিশু কার্ড মানে 17 বছর পর্যন্ত, 18 বছর পর্যন্ত একজন বাচ্চা শিশু ধরা হয়, সেইখানে প্রায় 35,000 কোটি টাকা লাগে। এই টাকা তারা কোথায় পাবে? বিএনপি যেটা পারবে, বিএনপি নর্মাল থেকেই নিতে পারবে। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ওখানে যে সবচেয়ে আপনি দেখেন সবচেয়ে কম বরাদ্দ হচ্ছে এই মন্ত্রণালয় সৃষ্টির পরে থেকেই। জাস্ট খালি অন্য জায়গাগুলো থেকে রাজস্ব খাতে যে এত টাকা বাড়াবে, লক্ষ কোটি টাকা রাজস্ব খাতে বাড়াবে, রাজস্ব খাতে এত টাকা না বাড়িয়ে এইখানে নারীর ক্ষমতায়নের জন্য কিছুটা করলে খুব একটা বোধহয় দোষের কিছু হবে না। এছাড়া তো অন্য জায়গা তো আছেই, বিভিন্ন জায়গায় যে থুক বরাদ্দগুলো আছে, সেই জায়গাগুলো থেকে দিলে আমার মনে হয় না যে, যদি আপনার যদি আন্তরিকতা থাকে, এটা তেমন কোনো ব্যাপার হবে বলে তারেক রহমান একটা আলোচনা সভায় বা জনসভায় বলেছেন তিনি 50 কোটি গাছ লাগাবেন, কিন্তু ইশতেহারে বললো 25 কোটি। মানে উনি প্রথমে বুঝে নেই, এখন পরে ঠিক শোনেন, যে কোনো কিছু আমরা যেমন 1 কোটি কর্মসংস্থানের চেষ্টা করব 5 বছরে বেকারদের, 1 কোটি যে পারবো এমন কোনো কথা না। 1 কোটির যদি 50 লক্ষ মানুষকে আমরা স্কিল করায় বিদেশ পাঠাতে পারি, দেশে, আমি তো বলি সেটাই আমি বলছি, সেটাও কিন্তু অনেক। আমরা 25 কোটি গাছ ইশতেহারে যেটা বলা হয়েছে, 25 কোটি গাছ খুব বেশি গাছ না। বাংলাদেশের আগের সরকার যেভাবে গাছকে বৃক্ষ নিধন করেছে, যেভাবে আপনি মনে করেন উসমানী উদ্যানের গাছগুলো যেভাবে কেটেছে, যেভাবে ধানমন্ডির গাছগুলো কেটেছে, যেভাবে সারা বাংলাদেশের রাস্তার 2 ধারের গাছ কেটেছে, সেই গাছগুলো ফিল আপ করতেই আপনার মানে 25 কোটি না আরো বেশি লাগার কথা, যেভাবে কেটে নিয়েছে তারা। তো সেই জন্য গাছ লাগানো তো ব্যাপার না, গাছ রক্ষণাবেক্ষণ করে বড় করা ব্যাপার। গাছ এই রক্ষণাবেক্ষণ করে দেখেন, আগে যেমন তাল গাছ ছিল, আমাদের কিন্তু বিদ্যুতের কিন্তু এই যে বজ্রপাতে মানুষ মারা যায়, এটার কিন্তু সংখ্যা কম ছিল। এখন যখন এই গাছগুলো নিধন হয়ে গেছে, এটা সম্ভব।